হ্যাঁ রে, তোর শাশুড়ি আর বড় যা রান্না করছে আর তুই বসে আছিস। আসলে মা, দিদি আর মা তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। তাই ঢুকতে দেয় না মানে? মানে আমাকে বাড়ির কাজই করতে দেয় না, ওরাই সব সামলে নেয়। একগাল হেসে জবাব দিল উর্মি। তাও মায়ের প্রত্যয় হয়েছে বলে মনে হলো না। একদিন পরে মা বাড়ি ফিরে যেতে হাঁপ ছেড়ে বাঁচল উর্মি। ঠিক দুদিন পর উর্মির বড় যা নিশার দাদা এলেন ওদের বাড়িতে। ওনার নাকি এই শহরে কি কাজ রয়েছে, তাই সপ্তাহখানেক থাকবেন। উর্মি দেখল সারা সপ্তাহ জুড়ে সে কি এলাহি খাওয়া দাওয়ার আয়োজন। রোজ রোজ ভালো মন্দ খাওয়ার খেয়ে একদিন তো অসুস্থই হয়ে পড়লেন ভদ্রলোক। সবটুকু দেখছিল উর্মি। তার মা যেদিন এসেছিল সেদিন একটা সবজি আর একটা ছোট মাছের তরকারি হয়েছিল মাত্র। এমনকি সামান্য দুটো ভাজাভুজিও অতিরিক্ত হয়নি। ভীষণ লজ্জা পেয়েছিল উর্মির, কিন্তু কিছু বলার উপায় ছিল না তার। সে জানে সে মাকে যতই মিথ্যে প্রত্যয় দেওয়ার চেষ্টা করুক, মা হয়তো ঠিক বুঝে গিয়েছে সব। আর বুঝে গিয়ে কত কষ্টই না পাচ্ছেন কে জানে। উর্মি রোজ দেখে ওর বড় যা নিশাকে চোখে হারায় শ্বশুর শাশুড়ি। নিজেদের মেয়ে নেই বলেই হয়তো নিশাকে মেয়ের মতোই যত্ন করেন ওরা। কিন্তু উর্মির সে ভাগ্য কোথায়? রোজ নির্জন দুপুরে উর্মি যখন ঘরে একলা থাকে তখন সে ভাবে এই বিয়েটা করে সে কি কোনো ভুল করেছে? কিন্তু তার অপরাধটা কি? গ্রাজুয়েশন করতে করতেই কম্পিউটার কোর্স করতে ভর্তি হয়েছিল উর্মি। সেখানেই আলাপ হয় সৌজন্যের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব, তারপর ক্রমশ সম্পর্কটা প্রণয়ে পৌঁছয়। দুজনের মধ্যে এত মিল ছিল যে বন্ধুরা ইয়ার্কি করে বলতো একেবারে যেন হরপার্বতী। বছর দুয়েক পর সম্পর্কে সেই কলেজ বেলার উন্মাদনা হারিয়ে গেলেও ভালোবাসায় আঁচড় পড়েনি একটুও। বরং যত দিন গিয়েছে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। যখন উর্মির বাবার অসুখ, তখন সৌজন্য বলিষ্ঠ হাতে উর্মিকে সামলেছে। এমনকি উর্মির বাবার মৃত্যুর সময়ও সৌজন্য উর্মির পাশে থাকতে ভোলেনি। এদিকে চাকরির চেষ্টা করেও ব্যর্থ সৌজন্য তখন তিলে তিলে হতাশার দিকে চলে যাচ্ছিল। তখন শুধুমাত্র উর্মি তার মনটাকে বুঝে তার পাশে থেকেছে। হতাশার কটাক্ষের ভিড়ে উর্মির সঙ্গেই সৌজন্যকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে সেই সময়। উর্মির সাহচর্য তাকে বিশ্বাস করিয়েছে যে চেষ্টা করলে একদিন সফলতা ঠিক আসবে। তাই চাকরি পেয়েই সৌজন্য চেয়েছিল উর্মিকে সম্পূর্ণ নিজের করে নিতে। প্রথম যেদিন সৌজন্য অফিসে যায় সেদিন অফিস থেকে ফিরেই সেই উর্মিকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। উর্মির চোখে জল এসে গিয়েছিল। তাদের সম্পর্ক যখন নতুন, তখন একদিন উর্মি কথায় কথায় সৌজন্যকে জিজ্ঞেস করেছিল চাকরি পাওয়ার পর প্রথম কোন কাজটা করবি? সৌজন্য অপ্রত্যাশিতভাবে উত্তর দিয়েছিল তোকে বিয়ের জন্য প্রপোজ করব। সৌজন্য যে এত বছর পরেও সেটা মনে রাখবে ভাবেনি উর্মি, কিন্তু সৌজন্য কথা রেখেছিল। এরপরেও এই মানুষটাকে ছেড়ে থাকা যায়? তাদের সম্পর্কের কথা শুনে উর্মির পরিবার থেকে আপত্তি না থাকলেও বাদ সেধেছিল সৌজন্যের পরিবার। সৌজন্যরা ব্রাহ্মণ আর উর্মিরা অন্য জাত। এই ছিল উর্মির অপরাধ। সৌজন্যের পরিবার কিছুতেই বিয়ে দিতে রাজি হয়নি, কিন্তু সৌজন্যও ছিল নিজের সিদ্ধান্তে অনড়। উর্মির মা সেই সময় উর্মিকে বলেছিলেন এই অপমানের বিয়ে না করতে, কিন্তু সৌজন্যকে ছেড়ে থাকার কথা ভেবেই বুক কেঁপে উঠেছিল উর্মির। তার মনে হয়েছিল সৌজন্যকে ছেড়ে সে হয়তো মরেই যাবে। সৌজন্য বলেছিল সে চেষ্টা করছে বাড়িতে বোঝানোর, তাকে সময় দিতে। আর বাড়িতে নেহাত না বুঝলে তারা নিজেরাই বিয়ে করে নেবে। কিন্তু এই প্রস্তাবে বেঁকে বসেছিলেন উর্মির মা। তিনি বলেছিলেন সৌজন্যের পরিবারের সম্মতি ব্যতীত এই বিয়ে হলে তিনিও আর ওদের মুখদর্শন করবেন না। তবে যাই হোক, ব্যাপারটার এতদূর গড়ায়নি। অনেক লড়াইয়ের পর সৌজন্যের পরিবার মেনে নিয়েছিল তাদের সম্পর্কটা। আজও সেই লড়াই করার দিনগুলোর যন্ত্রণাটা ভুলতে পারেনি উর্মি। বিয়ের সময় ভেবেছিল এবার সবটুকু ভুলে যাবে সে, সব তিক্ততা ভুলে সংসার করবে মন দিয়ে। কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল কিছুটা অন্যরকম। ভাগ্য উর্মিকে কিছুতেই ভুলতে দেয়নি। বিয়ের অল্প দিনের মধ্যে উর্মি বুঝেছিল সৌজন্যের পরিবারের লোক ছেলের জেদের কাছে নতি স্বীকার করেছে মাত্র, তাকে মেনে নেয়নি। তাই এই বাড়ির ঠাকুরঘর থেকে শুরু করে রান্নাঘরে অবধি উর্মির প্রবেশ নিষেধ। একই বাড়িতে থেকেও উর্মি যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ। অথচ সৌজন্য থাকলে
এদের ব্যবহার পাল্টে যায়। সৌজন্য কিছুই টের পায় না। উর্মিও অভিযোগ করে না, নিজের ভেতরেই ক্ষতবিক্ষত হয়। একই বাড়িতে দুই যা, অথচ দুজনের প্রতি ব্যবহার কত আলাদা। এই পক্ষপাত উর্মিকে কষ্ট দেয়, কিন্তু সে প্রতিবাদ করতে পারে না, কারণ এই পক্ষপাতের প্রতিবাদ হয় না। সে যদি প্রতিবাদ করতে যায় তবে সমাধান হয়তো একটাই বেরিয়ে আসবে, তাকে আর সৌজন্যকে আলাদা হয়ে যেতে হবে। কিন্তু উর্মি সংসার ভাঙতে শেখেনি। সে চায় না আলাদা হতে। সে বোঝে এই সমস্যার সমাধান গলা তুলে প্রতিবাদ করে হবে না। এই সমস্যার সমাধান তখনই সম্ভব যখন এই বাড়ির লোকগুলোর মানসিকতার পরিবর্তন আসবে। সৌজন্য আজ 2 দিন হলো অফিস থেকে ট্রেনিং নিতে ভুবনেশ্বর গিয়েছে। এদিকে আজ নিশার ভাইঝির জন্মদিন উপলক্ষে উর্মির ভাসুর আর নিশার বাপের বাড়িতে গিয়েছে। বাড়িটা আজ অনেক ফাঁকা ফাঁকা লাগছে। সকাল থেকেই মন খারাপের মেঘ ঘিরে রয়েছে উর্মিকে। তারই মন খারাপ বুঝে দুপুরের আকাশের গায়েও লাগলো। প্রথমে উত্তর পশ্চিম কোণে অল্প অল্প মেঘ দেখা দিয়েছিল, ক্রমশ সেই মেঘ ঘনীভূত হয়ে মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো চারিপাশ। উর্মি নিজের ঘরে বসে বসে একটা বই পড়ছিল, আর তার শ্বশুর শাশুড়ি টিভি দেখছিলেন বাইরের ঘরে। আচমকা শাশুড়ি চিৎকার শুনে ছুটে গেল উর্মি। দেখল শ্বশুরমশাই বুক চেপে ধরে মাটিতে উল্টে পড়েছেন। উর্মির বুঝতে অসুবিধা হলো না, হার্ট অ্যাটাক হয়েছে ওনার। উর্মি নিজের বাবার সঙ্গেও একই জিনিস হয়েছিল। সেদিন অজ্ঞতার কারণে মানুষটাকে আর সুস্থ করতে পারেননি তারা। কিন্তু আজ উর্মি আর কোনো ঝুঁকি নিল না। কিছুদিন আগেই এক ডাক্তারের ইউটিউব চ্যানেলে দেখেছিল হার্ট অ্যাটাকের রোগীর প্রাথমিক চিকিৎসা কেমনভাবে করতে হয়। সে আর দেরি না করে শ্বশুরমশাইকে তুলে বসিয়ে দিয়ে সেই ডাক্তারের পরামর্শ মতো পদ্ধতিতে ওনাকে সুস্থ করার চেষ্টা করতে লাগলো। উর্মি ক্ষতি করে দিচ্ছে ভেবে শাশুড়ি চিৎকার করে বাধা দিতে এলেন। উর্মি তোয়াক্কা করল না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শাশুড়ি টিভির রিমোট ছুঁড়ে মারলেন উর্মির দিকে। চমকে গেল উর্মি, এতটাও সে প্রত্যাশা করেনি। তবে ততক্ষণে তার কাজ শেষ। সেই যথাসম্ভব শান্ত গলায় শাশুড়িকে বলল সার্ভিস ট্রে টেনে ওনার জিভের তলায় দিতে। কথাটা বলেই ঝড়ের মধ্যে বেরিয়ে গেল উর্মি। প্রায় আধ ঘন্টা পর বেজা শরীর নিয়ে বাড়ি ফিরল উর্মি, সঙ্গে একটা অপরিচিত লোক। উর্মি শাশুড়িমাকে জানালো হসপিটালে যাওয়ার জন্য গাড়ি ডেকে এনেছে সে। গাড়ির ড্রাইভারটি উর্মি শ্বশুরমশাইকে নিয়ে গাড়িতে তুলে বসালো। শাশুড়ি মায়ের চোখে এখনও অবিশ্বাস। হসপিটালে পৌঁছে তড়িঘড়ি উর্মি শ্বশুরমশাইকে ভর্তি করার ব্যবস্থা করল। উর্মির এক বান্ধবী এখানকার ডাক্তার, তাই ভর্তি করতে বিশেষ বেগ পেতে হলো না। প্রায় ঘণ্টাখানেক পর উর্মির বান্ধবী এসে উর্মির হাত দুটো ধরে বলল, ডক্টর বাসু বললেন তুই দারুণ কাজ করেছিস। তুই ফার্স্টে ট্রিটমেন্টটা না দিলে আরও খারাপ কিছু হতে পারত তোর শ্বশুরমশাইয়ের সঙ্গে। ড্রাইভার ভদ্রলোক তখনও ছিলেন ওদের সঙ্গে। তিনি অবাক হয়ে বললেন, শ্বশুরমশাই? আপনি যে বললেন বাবা? উর্মি মৃদু এসে বলল, শ্বশুরমশাইকেও তো বাবা বলেই ডাকি। ড্রাইভার ভদ্রলোক তখন উর্মি শাশুড়ির দিকে ঘুরে বললেন, সত্যি ভাগ্য করে এমন বৌমা পেয়েছেন। এই ঝড় বৃষ্টির রাতে উনি যেভাবে এতটা পথ ছুটে ছুটে গিয়ে আমাকে অনুরোধ করলেন, তা সত্যি অন্য কেউ হলে করতো না। শাশুড়িমা কোনো জবাব দিলেন না। 2 দিন পর শ্বশুরমশাই মোটামুটি সুস্থ হয়ে উঠতে শাশুড়িমা উর্মির কাছে এসে বললেন, তুমি সেদিন আমাদের জন্য যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। মৃদু হাসল উর্মি, বলল, কিন্তু আমি ভেবেছি আমি আমাদের জন্য করছি। শাশুড়িমা খানিক অপ্রস্তুতে পড়ে গেলেন। বললেন, আমি ঠিক ওভাবে বলিনি কথাটা। মাথা নাড়ল উর্মি। জানি মা, বাবার জায়গায় অন্য মানুষ হলেও হয়তো আমি আমার সাধ্যমতো সব চেষ্টাই করতাম। আসলে আমার মা বাবা আমাকে সব দিন শিখিয়ে এসেছেন মানুষকে মনুষ্যত্বের জন্য সম্মান করতে, কোনো জাতপাত ধর্ম এসবের ভিত্তিতে নয়। উর্মির কথা শুনেন একটা ঢোক গিলেন শাশুড়িমা। তারপর বললেন, আমি তোমার বাবার কাছে যাব, তুমি রান্নাটা দেখে নিও। কথাটা বলেই বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। নিজের মনেই মৃদু হাসল উর্মি। অর্থহীন পক্ষপাতের দেওয়াল আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে, তবে পুরোটা ভেঙে পড়তে সময় লাগবে। সে লাগুক, ততদিন ধৈর্য ধরে নিজের এই অপ্রত্যক্ষ প্রতিবাদ চালিয়ে যাবে উর্মি। বন্ধুরা, গল্পের শেষে একটা ছোট্ট অনুরোধ, যদি গল্পটা ভালো লেগে থাকে
তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, উৎসাহভাবে এগিয়ে চালান, যা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।